মুখের আসলে দুর্গন্ধ কেন হয় এবং এটা প্রতিরোধের জন্য কি করণীয়? ব্লিডিং থেকেই কিন্তু প্রথম হচ্ছে দুর্গন্ধ তৈরি হচ্ছে। তার মানে যাদের দুর্গন্ধ হচ্ছে তাদের কোনো না কোনোভাবে দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে। কিছু রেয়ার কেসে আমরা পেয়েছি যে যাদের অ্যাসিডিটি অনেক বেশি থাকে, কোনোটা আনট্রিটেড টুথ রাখা যাবে না। প্রতিটা দাঁতকেই ট্রিটমেন্টের অবস্থায় এবং সুন্দরভাবে আমাকে ম্যানেজ করে রাখতে হবে। ডেন্টাল ফ্লস বলতে একটা জিনিস আছে, এইটার আসলে সঠিক ব্যবহার বিধিটা কি? আমাকে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে হবে বা ফ্লস ইউজ করতে হবে। ফ্লসের পাশাপাশি যদি আমি রাতে ঘুমানোর সময় মাউথ ওয়াশ ইউজ করি। মাউথ ওয়াশের ব্যবহার বিধিটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি প্রতিদিন ব্যবহার করবে, মানে এটার সঠিক ব্যবহার বিধিটা কি? অনেকের মুখে দুর্গন্ধ হয় এবং দেখা যায় যে নিঃশ্বাসের সাথেও দুর্গন্ধ যাচ্ছে। মুখের আসলে দুর্গন্ধ কেন হয় এবং এটা প্রতিরোধের জন্য কি করণীয়? এই জিনিসটা প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গাম ব্লিডিং একটা কারণ। তো ব্লাড কিন্তু সবচেয়ে বড় কারণ দুর্গন্ধ তৈরি করার। তো আমরা অনেক সময় কিন্তু যেগুলো নোটিশ করি না, যে মাইনর ব্লিডিং হচ্ছে, যেটা কিন্তু আমরা আসলে ফিল করি না। আচ্ছা, তো ব্লিডিং থেকেই কিন্তু প্রথম হচ্ছে দুর্গন্ধ তৈরি হচ্ছে। তো মাইনর ব্লিডিংও যদি থেকে যায় কোনো একটা দাঁতের কোনো জায়গা থেকে, তার মানে যাদের দুর্গন্ধ হচ্ছে তাদের কোনো না কোনোভাবে দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে। নারীর আস্থার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। হ্যাঁ, সে সেটা টের পাচ্ছে না, টের পাচ্ছে এটা না। একটা কারণ। আচ্ছা। এবং খাবার জমে থাকছে কোনো জায়গায়, মানে আমি যেটা বলছিলাম যে বোন লস হতে হতে ভিতরের দিকে চলে যাচ্ছে এবং সেই জায়গাতে খাবার জমে থাকছে। পেরিওডন্টাল ডিজিজ আছে, আন্ডারমাইন, যদি তার না কোনো ক্যারিজ থাকে। আর যাদের দাঁতের ক্ষয় হয়ে ক্যারিজ আছে, ভাঙা মানে দাঁতের ক্রাউন পোর্শন নেই দাঁতের, তো সেই জায়গাগুলো তো ক্ষত হয়ে আছে, তো সেখানে তো আসলে ব্যাকটেরিয়া অনেক বেশি আছে। তো এইরকম জায়গায় যদি ফুড ইমপ্যাকশন হয়, খাবার ওখানে জমে থাকতে পারে, তো অবশ্যই দুর্গন্ধ হবে। আর কিছু রেয়ার কেসে আমরা পেয়েছি যে যাদের অ্যাসিডিটি অনেক বেশি থাকে, তো সেটা দেখা যায় যে স্টমাক আপসেট থাকে, তো Gas ভিতর থেকে reflux, গ্যাস রিফ্লাক্স যে সিনড্রোম, তো সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে, কিন্তু সেটা একটু রেয়ার। মূলত কিন্তু আমাদের মুখ গহ্বরেই অনেক জায়গা মানে আছে। সেটা কি পেটের প্রতিটা সমস্যা না মুখের সমস্যা? মানে এই যে সেই মুখের জিনিস। দুর্গন্ধ, এটা কি পেটের সমস্যা থেকে হয় না মুখের সমস্যা থেকে হয়? মূলত বেশি হয় কোন মূলত দিকে? আমি বলবো যে প্রায় 97% মুখের জনিত মুখের কারণে। আচ্ছা। তো এইখানে দুই দাঁতের মাঝখানে খাবার জমে থাকার অনেক স্পেস আছে, তো এগুলো যদি আমরা প্রপার ওয়েতে ব্রাশ করি তাতেও কিন্তু যায় না। আমাকে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে হবে বা ফ্লস ইউজ করতে হবে। ফ্লসের পাশাপাশি যদি আমি রাতে ঘুমানোর সময় মাউথ ওয়াশ ইউজ করি, তো এগুলোতে ব্যাকটেরিয়াগুলো রিডিউস থাকে আর কি, মানে যত মানে কম পরিমাণে আমাদের হয়, তা প্ল্যাক কম ফর্ম করবে, টার্টার কম ফর্ম করবে। এবং পেরিওডন্টাল ডিজিজ যাতে আছে, যেটা বলছিলাম যে অনেক বেশি বোন লস আছে, তো বোন লস থাকা মানেই হচ্ছে যে ওখানে যে খাবার জমে থাকে, কারণ ওখানে যে পাথরগুলো থাকে, পাথরগুলোই যথেষ্ট বোনকে সরে দেয়, এবং বোন সরে যাওয়া মানে হচ্ছে দুই দাঁতের মাঝখান থেকে সেখানে যেই খাবার সব জমে থাকবে, ব্যাকটেরিয়া সেখানেই গ্রোথ হবে। তো এইগুলোকে কন্ট্রোল করতে হবে। ক্যারিজ যদি থাকে, মুখের মধ্যে কোনো ক্ষয় থাকে, সেগুলোকে প্রিভেন্টিভ মেজার, যেগুলো বন্ডিং ফিলিং, এগুলোতে বলতে হবে। যাদের দাঁত ভাঙা থাকে বা যাদের রুট ক্যানাল করার প্রয়োজন, মানে কোনোটা আনট্রিটেড টুথ রাখা যাবে না। প্রতিটা দাঁতকেই ট্রিটমেন্টের অবস্থায় এবং সুন্দরভাবে আমাকে ম্যানেজ করে রাখতে হবে, এবং আমাকে দাঁত দেখলে বুঝতে হবে যে কোনো দাঁতে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই স্টেজটা থাকতে হবে। একটা হেলদি এনভায়রনমেন্টে থাকলে কিন্তু মুখে দুর্গন্ধ হওয়ার কোনো কারণ নেই। প্রতিরোধের বিষয়টা আলোচনা করছিলাম। মাউথ ওয়াশের ব্যবহার বিধিটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি প্রতিদিন ব্যবহার করবে, মানে এটার সঠিক ব্যবহার বিধিটা কি? মাউথ ওয়াশ আমি প্রেফার করি পেশেন্টদের জন্য যে প্রতিদিন ব্যবহার করা। পেশেন্টদের জন্য বলতে কি ওভারঅল সবার জন্য নাকি না, patient এটা যারা? ডিপেন্ডস করে আসলে। এটাও দেখার বিষয় আছে যে স্টেজে যাদের বললাম যে যাদের অ্যাডভান্স স্টেজে আছে, ডিজিজ কন্ডিশনে আছে, তারা প্রতিদিন ব্যবহার করতে পারে। এবং যাদের হেলথি আছে এনভায়রনমেন্ট, তাদের জন্য প্রতিদিন দরকার নেই, এভরি অল্টারনেটিভ দিয়ে আমরা একবার ইউজ করতে পারি। আর যারা ডিজিজ কন্ডিশনে আছে তাদেরকে তো একবার থেকে দুইবার ইউজ করার প্রয়োজন, বা তিনবারও কোনো কোনো ক্ষেত্রে করতে পারে। তো সেটা সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকালে, এবং অনেকেও দুপুরে খাওয়ার পরে করতে পারে। কিন্তু হেলদি অবস্থায় আমার মনে হয় যে এভরি অল্টারনেটিভ ডেতে একবার করাটাই যথেষ্ট। এটা কি রাতে রাতে, brush করার পরে? স্পেশালি রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে। একই সঙ্গে আমি জানতে চাচ্ছি যে ডেন্টাল ফ্লস বলতে একটা জিনিস আছে, এইটার আসলে সঠিক ব্যবহার বিধিটা কি? ডেন্টাল ফ্লস কাদের ক্ষেত্রে, মানে কারা ব্যবহার করবে? আসলে আমরা যখন ফাইব্রাস ফুড বেশি খাই বা আমরা করতে পারি এভরি অল্টারনেটিভ ডেতে, কিন্তু যার প্রয়োজন আছে তার, কিন্তু যার প্রয়োজন নেই তাকে বলবো না যে রেগুলার ফ্লসও করা হোক। তার মানে অন্তত সপ্তাহে একবার। কেউ হয়তো মাংস খেয়েছে, তার দাঁতে কোনো কিছু ঢুকে গেছে, সেই ক্ষেত্রে সে ডেন্টাল ফ্লস ব্যবহার করবে। ডেন্টাল ফ্লস করবে। যার গ্যাপটা বেশি হয়ে আছে, সে ইন্টারডেন্টাল ব্রাশ বলে একটা জিনিস আছে। ইন্টারডেন্টাল ব্রাশ বিভিন্ন 0.6 মিলিমিটার, সবচেয়ে ন্যারোটা আমরা পছন্দ করি, প্রেফার করি, যেটা গামকে ক্ষত করবে না। তো অনেকে টুথপিক ব্যবহার করে, যেটা কিন্তু গাম এবং দাঁতকে ক্ষত করতে পারে। আচ্ছা। কিন্তু ইন্টারডেন্টাল ব্রাশ যেখানে লাগবে, যে কোনো জায়গায় গেলে সেটা বেন্ড হয়ে যেতে পারে, কিন্তু দাঁত এবং গামের কোনো জায়গায়
ক্ষতি করতে কিন্তু পারে। আমাদের দেশে টুথপিকটা সবচেয়ে বেশি মনে হয় ব্যবহার করে মানুষজন, যে কোনো কিছু দাঁতের সমস্যা হলে আমরা টুথপিক ব্যবহার করি। এটা অবশ্যই ক্ষতিকর। অনেক আপনি কি সময় সেটাকে- অনেক আপনি- আপনি কি সেটাকে মানে ব্যবহার না করতে বলছেন? টুথপিক অবশ্যই ব্যবহার করার সেক্ষেত্রে টুথপিকের পরিবর্তে আপনি বলছেন ডেন্টাল ফ্লস ব্যবহার করতে। ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ। আচ্ছা।